আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। যারা আজকের ভিডিওটা দেখতেছো, আশা করি সবাই আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো আছো। আমরা বেসিক্যালি আজকে শুরু করব ফিজিক্স অধ্যায়ের চ্যাপ্টার 2 গতি, যে চ্যাপ্টারটা মোটামুটি ফিজিক্সের বেসিক স্ট্রং করার ক্ষেত্রে অনেকটাই ভূমিকা পালন করে। অর্থাৎ তুমি যদি গতি অধ্যায়ের বেসিকটা খুব ভালো মতো আয়ত্ত করতে পারো বা বুঝতে পারো, তাহলে ফিজিক্সের সামনে যে চ্যাপ্টারগুলো তুমি পড়বা 3 থেকে শুরু করে আরও সামনে, এই বেসিকটা প্রত্যেকটা চ্যাপ্টারেই তোমাকে সাহায্য করবে। এবং এই বিশেষ করে চ্যাপ্টার 2 এর বেসিকটা খুব বেশি পরিমাণে প্রয়োজন হয় যখন তুমি চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 স্টাডি করবা। ওই চ্যাপ্টারগুলোতে দেখবা গতির সমীকরণ থেকে শুরু করে গতির যে সূত্রগুলো ব্যবহার হয়, এই সূত্রগুলো দিয়ে ওখানে অনেকগুলো ম্যাথ সলভ করা যায়। অর্থাৎ এই চ্যাপ্টারের যে বেসিক, এটা যদি তুমি খুব ভালো মতো আয়ত্তে আনতে না পারো বা তুমি ভালো করে বুঝতে না পারো, তাহলে ফিজিক্সে তুমি যতগুলো চ্যাপ্টারই পড়বা, দেখবে যে কোনো চ্যাপ্টারে তুমি প্রপারলি ওইভাবে গুছিয়ে পড়তে পারতেছো না। এটার একমাত্র কারণ হচ্ছে এটার বেসিকে প্রবলেম থেকে যাওয়া। তো আমরাও আমাদের এই কন্টেন্টগুলোকে এমনভাবে সাজিয়েছি যেখানে তুমি যদি আমাদের ধারাবাহিক লেকচারগুলো দেখো, তোমার একেবারে বেসিক থেকে এগুলো একেবারে ম্যাথমেটিক্যাল পার্ট পর্যন্ত আমরা ধাপে ধাপে প্রত্যেকটা লেকচার আপলোড করব ধীরে ধীরে। এবং বিশেষ করে যেগুলো শুরুর দিকের লেকচার থাকবে, যেখানে বেসিকগুলো আলোচনা করা হবে, তো এইগুলো একটু মনোযোগ দিয়ে দেখার ট্রাই করবা, যাতে করে তোমাদের বেসিকটা খুব ভালো মতো এখান থেকে স্ট্রং হয়ে যায়। যদি এটা ভালো মতো তুমি বুঝতে পারো, তাহলে সামনের যে লেকচার বা সামনের বিভিন্ন চ্যাপ্টারের যে প্রবলেমগুলো, ওগুলো সলভ করতে আশা করি তোমাদের খুব বেশি সমস্যা হবে না। আর এই কন্টেন্টগুলো বেসিক্যালি হচ্ছে যারা সবেমাত্র ক্লাস নাইন শুরু করছো, বেসিক্যালি আমরা তাদেরকে মাথায় রেখে হচ্ছে কন্টেন্টগুলো রেডি করতেছি। এটা ক্লাস 10-এ যারা আছো, যারা এসএসসি 27, তারাও চাইলে এটা করতে পারবা, যাদের বেসিকে মনে হচ্ছে দুর্বলতা থেকে গেছে বা তোমাদের আরেকটু ভালো করে রিকভার করা দরকার, কন্টেন্টগুলো আরেকটু রিভিশন আনা দরকার। তো এদের জন্য এই ভিডিওটা যথেষ্ট উপকারী হবে বলে আমি মনে করি। বিশেষ করে হচ্ছে 9-এর একটা স্টুডেন্ট যখন ফিজিক্স বইটা হাতে নেয় বা ফিজিক্সকে সে পড়া আরম্ভ করে, তখন তার মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকে, যে বিভিন্ন কারণ ক্লাস 8 থেকে যখন একটা স্টুডেন্ট মাত্র 9-এ আসছে, তার অনেক ধরনের প্রশ্ন থাকবে, অনেক কিছু তার কাছে নতুন। সো মানে এই বিষয়গুলা সেভাবে উত্তরটা পায় না আসলে। তো আমরাও চেষ্টা করব আমাদের এই লেকচারগুলোতে যেন তার প্রশ্নের, একটা 9-এর স্টুডেন্ট একটা জিনিসকে যেভাবে চিন্তা করে, আমরা তার আলোকে এই লেকচারগুলো রেডি করতেছি, যাতে করে তার সকল ধরনের ডাউটগুলো আমরা সলভ করতে পারি। চলো শুরু করা যাক আজকের লেকচার। আজকে আমরা মেইনলি টপিক রাখছি আমাদের একেবারে শুরু, একেবারে বেসিক যেগুলো, ঠিক আছে, এগুলোতে কোনো ম্যাথমেটিক্যাল পার্ট ইনভলভ না, থিওরিটিক্যাল পার্ট বলা যায়। এবং এই জিনিসগুলো খুব ভালো মতো তোমাকে বুঝতে হবে। এখান থেকে কিন্তু তোমার ক খ জাতীয় প্রশ্ন বা এমসিকিউতে বিশেষ করে এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়, বাট এগুলো ম্যাথমেটিক্যাল পার্টের অংশ না। তবে তুমি গতি চ্যাপ্টারটাকে যদি ভালো মতো বুঝতে যাও, তাহলে অবশ্যই তোমাকে থিওরি প্লাস ম্যাথমেটিক্সের কনসেপ্ট দুইটাই সমানভাবে আয়ত্তে আনতে হবে। তখনই একটা চ্যাপ্টারে তুমি প্রপার নলেজটা পাবা, প্রপারলি তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবা। এটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে তোমার থিওরি প্লাস হচ্ছে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দুইটার উপরেই। আচ্ছা, প্রথমে যে টপিকটা আমাদের আছে, গতি এবং স্থিতি দুইটাই রিলেটেড। অর্থাৎ তুমি গতি এবং স্থিতি, তুমি যদি গতি জিনিসটাকে ভালো মতো বুঝে যাও, তুমি স্থিতি অবশ্যই বুঝতে পারবে। অর্থাৎ একটা একটার পরিপূরক হিসেবে কাজ করে এখানে, ঠিক আছে। আমরা যদি বলি যে গতি বা মোশন, এটা আসলে কি বুঝায়, আমরা যদি কিছু পয়েন্ট আকারে চিন্তা করি, গতি হচ্ছে মূলত বস্তুর একটা অবস্থা। গতি মূলত বস্তুর একটা অবস্থাকে প্রকাশ করে। কেমন অবস্থা? বস্তুর গতিশীল অবস্থা। এখন বস্তুর গতিশীল অবস্থাটা আমরা কিসের সাপেক্ষে হিসাব করি, বা একটা বস্তুর যে গতি আছে, আমরা নর্মালি গতি শব্দটার সাথে অনেকভাবে পরিচিত এবং আমরা এটা জানি যে গতিশীল মানে গতিশীল হওয়া। এটার অর্থ কি, এটার জন্য খুব বেশি ফিজিক্স আসলে বুঝতে হবে না, এটা মোটামুটি 6-7-এর বাচ্চারাও জানবে একটা বস্তুর গতিশীল বা গতি অবস্থাটা কি আসলে। বাট তুমি যেহেতু 9-এর স্টুডেন্ট, তুমি তো 6-7-এর মতো চিন্তা করলে হবে না, তোমাকে এটা একটা সুন্দর পদার্থবিজ্ঞানের ভাষা, একটা ডেফিনেশনের মাধ্যমে এই জিনিসটা উপস্থাপন করতে হবে। তো যখনই তুমি এটাকে একটু ডিফারেন্ট বা একটু এক্সপ্লেনেটরি ওয়েতে চিন্তা করতে যাবা, তখন তোমাকে কয়েকটা বিষয় স্পেসিফিক করে বলতে হবে। যেমন, গতি হচ্ছে পদার্থের এমন একটা অবস্থা যেখানে সময়ের সাথে বস্তুর অবস্থানের কি হয়, পরিবর্তন হয়। অর্থাৎ যেমন আমি যদি আমাকে নিজেকে দিয়ে বলি, এই যে মনে করো সময় অতিবাহিত হচ্ছে, আমি লেকচার দিচ্ছি, এখানে সময় কি হচ্ছে, অতিবাহিত হচ্ছে, কিন্তু সময়ের সাপেক্ষে আমি আমার অবস্থানে স্থির অবস্থায় আছি, আমি আমার অবস্থান থেকে নড়তেছি না, তাহলে আমার অবস্থানের কি পরিবর্তনটা শূন্য। তাহলে সময়ের সাথে যদি বস্তুর অবস্থানের পরিবর্তনটা শূন্য হয়, তাহলে আমরা বলবো বস্তুর অবস্থাটা এখন স্থির। এই যে স্থিতি যেটা,
একসাথে বললাম না দুইটা রিলেটেড, তুমি যদি একটা অংশ বুঝো বাকিটা তুমি এমনি অ্যান্সার করতে পারবা। তাহলে মূল কথা হলো সময়ের সাপেক্ষে, সময়ের সাথে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে ওই অবস্থাটাকে আমরা বলবো গতিশীল অবস্থা বা গতি। আর যদি সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনটা না হয়, ঠিক আছে, আমরা এটাকে বলবো স্থিতি বা বস্তুর রেস্ট ফেজ। ঠিক আছে, রেস্ট অবস্থায় আছে, বস্তু স্থির অবস্থায় আছে। এখানে একটা বিষয় একটু বলি, তোমরা যখন আরেকটু পরে গিয়ে যখন দূরত্ব বা স্মরণ এই জিনিসটা পড়তে যাবা, ওইখানেও দেখবা কথাটা অনেকটাই সিমিলার, যে সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বুঝাইছে। কিন্তু এখানে একটা পার্থক্য যদি আমি বলি, গতি এবং স্থিতি এখানে শুধুমাত্র বস্তুর অবস্থাটাকে প্রকাশ করা হচ্ছে, এখানে কোনো মান ইউজ করা যাবে না। অর্থাৎ বস্তু গতিশীল, এটা তার একটা অবস্থা প্রকাশ করতেছে। কিন্তু যখনই তুমি দূরত্ব স্মরণ পড়বে আরো পরে গিয়ে, দূরত্ব বা স্মরণের স্পেসিফিক একটা ভ্যালু থাকে, ঠিক আছে কিনা, ওইখানেও অবস্থানের পরিবর্তন। অর্থাৎ এখানে যেরকম তুমি সময়ের সাপেক্ষে অবস্থান চেঞ্জ হচ্ছে বলতেছো, তুমি দূরত্ব স্মরণেও এই জিনিসটাই বলবা। তো তোমার মনে হইতে পারে পরে গিয়ে যে স্যার এটা দুইটা সেম কেন হয়ে গেছে, দুইটাতেই তো আমরা একই রকম অর্থ ইউজ করতেছি, একই রকম লেখা লিখতেছি। তো মনে রাখতে হবে, এই কনফিউশনটা দূর করার জন্য বলে রাখতেছি, গতি অথবা স্থিতি যখন তুমি পড়বা, যখন তুমি চিন্তা করবে, তখন মনে রাখবা এটা হলো অবস্থা, বস্তুর অবস্থা। একটা হলো বস্তুর গতিশীল অবস্থা মানে অবস্থান চেঞ্জ হচ্ছে, আর একটা হলো স্থির অবস্থা অর্থাৎ বস্তুর অবস্থানের কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। বাস এটুকুই হলো গতি এবং স্থিতির পরিচয়। তাহলে যদি ডেফিনেশন আসে, সংজ্ঞা আসে যে গতি বলতে কি বুঝায় বা গতি কাকে বলে, ক্লাস 9-এর অর্ধবার্ষিক পরীক্ষা বা ক্লাস টেস্ট এগুলাতে এই ধরনের প্রশ্ন হয় বেসিক থেকে। তুমি যেহেতু একেবারে নতুন পড়তেছো, তোমাকে সবসময় ওরা বেসিক থেকে কোয়েশ্চেন করবে। তো তখন তুমি সংজ্ঞাটা কিভাবে লিখবে, তুমি লিখবা যে সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে, বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে গতি বলে বা গতিশীল অবস্থা বলে। এটা হলো গতির সংজ্ঞা, ঠিক আছে। তাইলে আমরা গতি টার্মটাতে বা গতির ডেফিনেশনের সময় একটা পয়েন্টকে জাস্ট মাথায় রাখবো, যে সময়ের সাথে, ঠিক আছে, রেসপেক্ট টু দ্য টাইম, টাইমের সাপেক্ষে বস্তুর অবস্থানটা চেঞ্জ হচ্ছে কিনা। যেমন ওই যে বললাম, যদি আমি বা তুমি একটা গাড়ির কথা চিন্তা করতে পারো, বা কেউ হেঁটে যাচ্ছে, এগুলো সবগুলো গতির উদাহরণ। কেউ হাঁটতেছে বা একটা গাড়ি চলমান বা একটা বস্তু মুভ করতেছে, এই সবগুলোই হচ্ছে গতিশীল অবস্থা। কেন? সময়ের সাপেক্ষে যদি তুমি চিন্তা করো, সময়ের সাপেক্ষে বস্তু একটা জায়গায় স্থির নাই, বস্তুর জায়গাটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। বস্তু মুভ মানেই তো কি, তার অবস্থা প্রতিনিয়ত কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। যদি সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান, অবস্থান প্লেস যদি পরিবর্তন হয়, তাহলে বস্তু কি অবস্থায় আছে, গতিশীল অবস্থায় আছে, এবং ওই অবস্থাটাকে আমরা তখন গতি বলি। বারবার বলতেছি, কনফিউজড হবে না, গতি হলো অবস্থা, গতি হলো কি, অবস্থা, ঠিক আছে। স্থিতিও কি, অবস্থা। দুইটাই বস্তুর অবস্থাকে প্রকাশ করে। একটা হলো অবস্থানের পরিবর্তন হয়, আর একটা তো অবস্থানের কি হয় না, পরিবর্তন হয় না। তো যদি এখন তোমাকে স্থিতি কাকে বলে এটা যদি সংজ্ঞাই দেয়, যে স্থিতি কাকে বলে, তখন তুমি কি বলবা, তখন তুমি বলবা সময়ের সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তখন সেই অবস্থাকে বা তাকে স্থিতি বলে। অর্থাৎ বস্তু এখন কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। বুঝতে পারছি? তাহলে গতি মানে, আমি জাস্ট একটু আবার বলি, গতি হচ্ছে একটা অবস্থাকে প্রকাশ করে। কেমন অবস্থা? গতিশীল অবস্থা। গতিশীল অবস্থা মানে কি, সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের যদি পরিবর্তন হয়, তখন ওই অবস্থাটাকে আমরা বলি গতি। আশা করি বুঝাইতে পারছি। যদি তোমাকে এখন উদাহরণ দিতে বলে বা এক্সপ্লেইন করতে বলে গতি জিনিসটা কি, তুমি এখন সুন্দর করে বুঝাইতে পারবে না। এখন একটা 6-7-এর বাচ্চা গতি জিনিসটাকে যেভাবে বুঝে, তুমি কি তার চেয়ে একটু বেটার ওয়েতে বুঝতেছো কিনা? একটা 6-7-এর বাচ্চা বা একটা যে ফিজিক্স পড়ে নাই, তাকে যদি তুমি জিজ্ঞাসা করো গতি কি, সে বলবে একটা বস্তু মুভ করতেছে, চলাচল করতেছে, এটাই হলো তার গতি। বা একটা বস্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। বাট তুমি তুমি তো ফিজিক্স পড়ছো, তুমি তো ফিজিক্স জানো, তাহলে তোমাকে সুন্দর করে এই টার্মটা ইউজ করে তারা বুঝাইতে হবে যে আসলে গতি এই জিনিসটা না। হ্যাঁ ঠিক আছে, বস্তু মুভ করতেছে এটা গতি, বাট এখানে টাইম রিলেটেড, এখানে অবস্থানের পরিবর্তনটা ম্যাটার করে। এই জিনিসগুলোকে নিয়েই হচ্ছে মূলত গতি। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, তাহলে এইটা হলো গতির জাস্ট বেসিক ধারণা, যে গতি কাকে বলে। এখানে জাস্ট জ্ঞানমূলক প্রশ্নটা লিখে দিলাম, আর কিছু না। এবার আমরা একটু যাব স্থিতি। আমি অলরেডি আলোচনা করে ফেলছি মূলত স্থিতি কি, তবুও
আমি একটু সংজ্ঞাটা লিখে দিব, আর একটু আমি চাইবো যে যারা লেকচারগুলো ফলো করতেছো, ঠিক আছে, আশা করি লেকচারগুলো শুনলে তোমার এই জিনিসটা মনে থাকবে, এটাতে কোনো সন্দেহ নাই। বাট তুমি যদি এটা দীর্ঘস্থায়ী করতে চাও, এগুলো একটু লিখে রাখবা, অর্থাৎ তুমি একটু খাতায় নোট আকারে এগুলোকে সংগ্রহ করে রাখবা। আমি যেগুলো লিখে দিচ্ছি সংজ্ঞাগুলা, আমি লেকচারগুলোতে চেষ্টা করব হচ্ছে তোমাদের যে জিনিসগুলো দরকার, খুব বেশি জরুরি, যেগুলো তোমার বেসিক ডেভেলপমেন্টে, বিশেষ করে এমসিকিউ সলভিং বা থিওরি ডেভেলপমেন্ট, এগুলোতে যে জিনিসগুলো তোমার লাগবেই, আমি একটু আমার মতো করে ওগুলো তোমাদেরকে নোট করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা লেকচারগুলো দেখবা, তোমাদের কাছে আমার এইটাই অনুরোধ থাকবে, তোমরাও যখনই লেকচারটা দেখবে একটু খাতা কলম নিয়ে বসবা, সংজ্ঞা হোক বা একটা ম্যাথমেটিক্যাল পার্ট হোক, যেটাই হোক, আমি যেটা যেটা একটু লিখতে বলবো, তোমরা কাইন্ডলি ওই জিনিসটা একটু করে নোট ডাউন করে রাখবা। এতে করে জিনিসটা তোমার কাছে অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকবে এবং পরবর্তীতে তুমি রিভিশনও করতে পারবে এটাতে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আসো আমরা স্থির বা স্থিতি যেটা, তাহলে এটাও বললাম, এটাও একটা অবস্থা। এটা হলো বস্তুর স্থির অবস্থা। স্থিতি মানে হলো বস্তুর কি অবস্থা? স্থির অবস্থা। এখন সংজ্ঞা, তুমি তো ক নাম্বারে যদি তোমাকে স্থিতি কাকে বলে বা স্থিতি কি এটা যদি বুঝাইতে বলে, তাহলে মনে রাখবা সময়ের সাপেক্ষে, সংজ্ঞাটা গতির মতোই, আগের যেরকম দিছিল সেম, সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে, বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে স্থিতি বলে, তাকে স্থিতি বলে। বুঝতে পারছি? তো ক নাম্বার যেহেতু 1 মার্কের কোয়েশ্চেন, 1 মার্কের কোয়েশ্চেনে তো অনেক বেশি ব্যাখ্যা করার সুযোগ থাকে না বা অনেক বেশি ব্যাখ্যার প্রয়োজনও নাই, ঠিক আছে? তো কেউ তোমাকে যদি প্রশ্ন করে যে স্থিতি কি, এখন তুমি যদি লিখে দাও এক ওয়ার্ডে যে স্থিতি মানে হচ্ছে বস্তুর স্থির অবস্থা, তোমার উত্তর হয়তো ভুল হয় নাই, বাট স্যারের কাছে মনে হবে যে না, 1 নম্বরে যেহেতু তোমাকে প্রশ্ন করা হয়েছে স্থিতি কি, তুমি শুধু যদি লিখে দিয়ে আসো বস্তুর স্থির অবস্থাকেই স্থিতি বলে, লজিক্যালি তুমি কারেক্ট, বস্তুর স্থির অবস্থাকেই স্থিতি বলে, এটা লজিক্যালি তুমি ভুল না। কিন্তু প্রবলেম হচ্ছে যখন 1 মার্কের জন্য কোয়েশ্চেন করবে, ওরা তোমার কাছে শুধু ওয়ান ওয়ার্ডের অ্যান্সার চাচ্ছে না, ওরা চাচ্ছে তুমি একটু এক্সপ্লেনেটরি ওয়েতে জিনিসটাকে একটু লিখো, যতটুকু ব্যাখ্যা প্রয়োজন 1 মার্কের জন্য তুমি সেভাবে লিখো, টিচার এটা এক্সপেক্ট করবে তোমার থেকে। এখন দেখো, সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়াকে বা না হলে তাকে স্থিতি বলে, এটা যদি তুমি প্রপারলি ভাবে লিখতে পারো, তাহলে তোমার ডেফিনেশনটা একদম কমপ্লিট। এই জায়গায় তুমি একে কি পাবা, বরাবর ফুল মার্কসই পাবা। কিন্তু তুমি যদি জাস্ট ওয়ান ওয়ার্ডে করে দিয়ে আসো, এটা বুঝার জন্য ঠিক আছে, যে স্থিতি মানে স্থির অবস্থাটা আমি বুঝার জন্য এই ওয়ার্ডটা ঠিক আছে, বাট লিখতে গেলে এটা ইনফরমেশনটা যথেষ্ট নয়। এগুলো একটু খেয়াল রাখবা, কেমন? এটা সুন্দর করে সংজ্ঞায় জিনিসটা করে লিখবা। আচ্ছা, তাহলে আশা করি গতি এবং স্থিতি, যেহেতু আমাদের চ্যাপ্টারটাই হচ্ছে গতি, বস্তুর গতিশীল অবস্থা নিয়ে হচ্ছে আমরা পড়াশোনা করবো ইন ডিটেইলে সামনে আরো। বাট একটা আইডিয়া কি তোমাদের এতটুকুতে হয়েছে কিনা যে স্যার গতি মানে কি, ওটা আমি এখন বলতে পারবো, বা গতি মানে কি এই জিনিসটা আমি এখন বুঝছি, আমি ব্যাখ্যা করতে পারবো, একটু কনফিডেন্স কি তোমার মধ্যে আসছে কিনা এটা একটু করে আমাকে জানাবা, ঠিক আছে? আর অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে লিখবা আমাদের লেকচারগুলো তোমাদের কেমন লাগতেছে, তোমরা টপিকগুলো বুঝতেছো কিনা, তোমাদের কোনো বিষয়ে প্রবলেম হচ্ছে কিনা। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো শোনার এবং তোমাদের সমস্যাগুলো সমাধান করার, ঠিক আছে? আমাদেরকে একটু জানাবা, রেসপন্স করবা। আচ্ছা, এরপর আমাদের পরবর্তী টপিক প্রসঙ্গ কাঠামো। খুব খুব গুরুত্বপূর্ণ এটা, এবং যারা 9-এর এখনো পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষা দাও নাই, বা মোটামুটি হয়তো অনেক স্কুলে ক্লাস টেস্ট হয়ে গেছে সামনে জুনে অর্ধবার্ষিক পরীক্ষা, তুমি লিখে রাখো এইটা, ক নাম্বারে তোমার পরীক্ষা এটা আসবে। প্রসঙ্গ কাঠামো কাকে বলে, এটা খুব খুব গুরুত্বপূর্ণ, এটা আসবে। প্রসঙ্গ কাঠামোর ডেফিনেশনটা বোর্ডে, ইভেন বোর্ড এক্সামগুলো তো প্রচুর আসছে এই প্রসঙ্গ কাঠামো। এটাকে ইংলিশে বলে রেফারেন্স ফ্রেম, এটাকে আরএফ দিয়ে প্রকাশ করা হয়, রেফারেন্স ফ্রেম, বাংলায় বলে প্রসঙ্গ কাঠামো। এটা গতিশীল অবস্থা, আমরা একটু আগে পড়লাম না যে গতি মানে হলো বস্তুর গতিশীল অবস্থা, স্থিতি মানে বস্তুর স্থির অবস্থা। তো একটা বস্তুর অবস্থা প্রকাশ করার জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে একটু আমি এক্সাম্পল দিয়ে একটা জিনিস বুঝাই। রেফারেন্স ফ্রেমটা প্রয়োজন কেন? ধরো কথার কথা, তুমি একটা জিনিস এভাবে চিন্তা করতে পারো, কোনো একটা বস্তুর অবস্থান তুমি প্রকাশ করতে চাও, যে একটা বস্তু কোথায় আছে, বা একটা বস্তুর অবস্থান, বা তুমি নিজের অবস্থান প্রকাশ করতে চাও। তুমি কখনোই আরেকটা বস্তুর সাহায্য ছাড়া নিজের অবস্থান বা কোনো বস্তুর অবস্থান কখনোই প্রকাশ করতে পারবে না। কথা বুঝতে পারছি? যেমন ধরো কথার কথা, তুমি উদাহরণস্বরূপ আমি যদি বলি, আমি যেহেতু চট্টগ্রামে থাকি, আমি চট্টগ্রামের উদাহরণ দিচ্ছি। ধরো
চট্টগ্রামে একটা মোড় আছে জিসি মোড়। এখন আমি জিসি মোড় একজনকে বললাম ফোনে যে আমি কোথায় আছি, জিসি মোড়ে আছি। এখন জিসি মোড় তো ছোট্ট কোনো জায়গা না, আমি জিসি মোড়ের অনেকগুলো স্থানে থাকতে পারি, পুরো মোড়টা অনেক বড় এবং জিসি মোড়ের ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো পয়েন্ট আছে যেখানে মানুষ থাকতে পারবে। এখন আমি একজনকে বললাম যে আমি জিসি মোড়ে আছি। এখন যে মনে করে জিসি মোড় অল্প চিনে বা খুব ভালো করে চিনে না বা খুব ভালো করে চিনলেও সে আমাকে পাল্টা প্রশ্ন করবে, জিসি মোড়ে ঠিক কোথায় আসো? এই যে জিসি মোড়ে ঠিক কোথায় আসো মানে আরো স্পেসিফিক করে বলতে হচ্ছে। তাহলে জিসি মোড়ে আমি একটা শপের নাম বলতে পারি বা একটা মার্কেটের নাম বলতে পারি, যেটার মাধ্যমে সেই স্পেসিফিক্যালি আমার অবস্থানটা জানবে। তাইলে কোনো একটা বস্তুর অবস্থান প্রকাশ করার জন্য কখনোই তুমি আরেকটা বস্তুর সাহায্য ছাড়া বা আরেকটা প্লেসের সাহায্য ছাড়া তুমি কখনো একটা বস্তুকে ফিক্সড করে বুঝাইতে পারবা না। খুব ইম্পর্টেন্ট এটা। তো প্রসঙ্গ কাঠামো হচ্ছে একটা বস্তুর অবস্থান স্পেসিফিক করে সুনির্দিষ্ট করে বোঝানোর জন্য যে আরেকটা বস্তুর সাহায্যের দরকার হয়। সাহায্য মানে এটা সাপেক্ষ বলতেছি, একজনের সাপেক্ষে ওই সাপেক্ষ কাঠামো বা সাপেক্ষ বিন্দুটাকে বলে প্রসঙ্গ কাঠামো। বুঝতে পারছি? অর্থাৎ অর্থাৎ আমি আরেকটু বলি। ধরো আমি একটা এই যে ক্লাসরুম, যেটা আমি এখানে ক্লাস করতেছি, এখন মনে করো আমি বললাম যে আমি 3 মিটার দূরে আছি। সাপোজ আমার কথাটা খেয়াল করবে, আমি 3 মিটার দূরে আছি। এখন আমি যাকে এই কথাটা বলবো সে আমাকে প্রশ্ন করবে না তুমি 3 মিটার কোন দিক থেকে দূরে আসো? আমি 3 মিটার সামনে থেকে দূরে থাকতে পারি, আমি 3 মিটার ডান থেকে দূরে থাকতে পারি, বাম থেকেও দূরে থাকতে পারি। তাহলে আমার এই ইনফরমেশনটা যথেষ্ট নয় আমার অবস্থানটাকে ফিক্সড করে বোঝানোর জন্য। এখন আমি যদি তাকে বলি আমি ডান পাশের দেওয়াল থেকে 3 মিটার দূরে আছি, তাহলে যাকে বলবে সে বুঝবে যে আমার থেকে এই ডান পাশের দেওয়ালটা ঠিক 3 মিটার দূরে আছে, মানে আমার এবং দেওয়ালের দূরত্ব ঠিক 3 মিটার। তাহলে এখানে ইনফরমেশনটা স্পেসিফিক হয়ে গেছে। তাহলে এবার একটু খেয়াল করো, আমি 3 মিটার দূরে আছি এই কথাটা এবং আমি দেওয়াল থেকে 3 মিটার দূরে আছি, এই দুইটা কথার মধ্যে দেওয়ালটা পার্থক্য না? তুমি দেওয়ালের সাপেক্ষে যখন বুঝাচ্ছ নিজেকে যে দেওয়াল থেকে 3 মিটার দূরে, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে তুমি দেওয়াল থেকে ঠিক 3 মিটার দূরে আসছো, ডান পাশের দেওয়ালটা থেকে। তখন তোমার পজিশন, অবস্থানটা স্পেসিফিক। তাহলে আমি আমার অবস্থানটাকে সুন্দরভাবে স্পেসিফিক্যালি প্রকাশ করার জন্য এই দেওয়ালটার সাহায্য নিছি না? এই দেওয়ালটার সাপেক্ষেই তো আমি নিজেকে প্রকাশ করছি। তাহলে এই দেওয়ালটা হচ্ছে তখন কি প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। তাহলে কোনো একটা বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে বোঝানোর জন্য, প্রকাশ করার জন্য যখন অন্য আরেকটা কাঠামোর সাহায্য নেওয়া লাগে, যার সাহায্যে প্রকাশ করতেছো, যার সাহায্যে, ওইটাকে কি বলে? প্রসঙ্গ কাঠামো। কনসেপ্টটা কি একটু ক্লিয়ার হয়েছে? খুব বেশি না বুঝলে প্রবলেম না, আমরা এটা নিয়ে আরো পড়বো, বাট একটা আইডিয়া কি একটু পাইছো কিনা উদাহরণগুলোর মাধ্যমে? আচ্ছা, আমরা একটু প্রথমে সংজ্ঞাটা একটু লিখে ফেলি, যেহেতু আমাদের সংজ্ঞাগুলো একটু সুন্দর মতো লিখতে হবে গুছায়। আমি একটু আগে লিখে দিই, দেন এটার আমরা এক্সাম্পল আরো পড়বো। প্রসঙ্গ কাঠামোর প্রকারভেদ আছে, আমরা আরো যাবো। হ্যাঁ, আচ্ছা একটু লিখে ফেলো তাইলে। কোনো বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে অন্য যে সাপেক্ষ বিন্দুর বা কাঠামোর, অন্য কোনো সাপেক্ষ বিন্দুর বা কাঠামোর প্রয়োজন হয়, তাকে, বা আরো সুন্দর করে বললে ওই সাপেক্ষ বিন্দুকে, ওই সাপেক্ষ বিন্দুকে প্রসঙ্গ কাঠামো বলে। এটাকে প্রসঙ্গ বিন্দুও দেখবা তুমি অনেক জায়গায় প্রসঙ্গ বিন্দুও লিখছে, এরকমও আছে, রেফারেন্স পয়েন্ট বলে। হ্যাঁ, আচ্ছা, প্রসঙ্গ কাঠামো বলে। তো প্রশ্নে যদি আসে তোমাকে ক নম্বরে কোয়েশ্চেন করে যে প্রসঙ্গ কাঠামো কাকে বলে, তখন তুমি সুন্দর করে এইভাবে করে লিখবা, ঠিক আছে? এবং এই জায়গায় মূল পয়েন্ট হচ্ছে এটা, এই যে সাপেক্ষ বিন্দু বা কাঠামো, এই জিনিসটাকে মূলত রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো বলে। অর্থাৎ একটা বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে, বোঝাতে যখন অন্য কোনো কাঠামোর সাহায্যের প্রয়োজন হয় বা অন্য কোনো বস্তুর সাপেক্ষে তুমি একটা বস্তুর অবস্থান প্রকাশ করো, তো যার সাপেক্ষে করতেছো, যার সাহায্য নিচ্ছ,
তাকে কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো বলা হয়। বুঝছেন আশা করি? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই যেটা তোমাদের মোটামুটি সচরাচর, এটা এই জিনিসটা তোমাদের কমন থাকবে, ওটা দিলে আরেকটু ইজি হবে তোমাদের। আমরা সবাই গ্রাফের সাথে কম বেশি পরিচিত না? গ্রাফ আমরা এভাবে গ্রাফ 6, 7 এগুলোতে করছি না, 6, 7, 8-এ গ্রাফে কি থাকে? এই যে এখানে এই বিন্দুটাকে একটা কি বলে? মূল বিন্দু। এই বিন্দুটার স্থানাঙ্ক থাকে 0, 0 এবং এটার নাম হচ্ছে মূল বিন্দু। এই বিন্দুটা গ্রাফে খুবই গুরুত্বপূর্ণ। কেন বলো তো? আচ্ছা, আমি যদি তোমাকে বলি গ্রাফে তুমি 2,3 একটা বিন্দু স্থাপন করো, আমি তোমাকে স্থানাঙ্ক বলে দিলাম যে বিন্দুটার স্থানাঙ্ক 2,3, এই বিন্দুটা তুমি স্থাপন করো, তখন তুমি আমাকে বলবা যে স্যার এটি স্থাপন করা তো খুব সহজ। কিভাবে? আমি স্যার এক্স অক্ষ বরাবর 2 ঘর যাব। এই যে স্যার এক্স অক্ষ বরাবর ঘর কাটা আছে, এক্স অক্ষ বরাবর 2 ঘর যাব, কারণ এখানে স্যার এক্স এর মান 2। আচ্ছা ঠিক আছে, এক্স অক্ষ বরাবর 2 ঘর। তারপর স্যার ওয়াই এর বরাবর 3 ঘর যাব, তাহলে ওয়াই ঘর বরাবর মনে করে যে 3 ঘর গেলাম, এই যে। তাহলে তুমি বলবে স্যার এই যে বিন্দুটা আমি পেয়ে গেছি, এটাই হচ্ছে আপনি যেটা বলছেন সেই বিন্দু, যে এ, এটা আমি নাম দিলাম এ বিন্দু, এটা 2,3। আচ্ছা, ভালো কথা, তোমার অ্যান্সারও কারেক্ট, তুমি সুন্দর মতোই গেছো। এখন তুমি আমাকে বলো তো, এই এ বিন্দু যে 2,3 তুমি গেছো, গণনা করছো যে স্যার এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর, এটা তুমি কিভাবে গণনা করছো? তুমি এই বিন্দুটা সাপেক্ষে গণনা করছো না? তুমি কাউন্টিংটা, গণনাটা শুরু করছো কোত্থেকে? এই যে মূল বিন্দু যেটা 0, 0 পয়েন্ট, এখান থেকে না গণনা করছো? এক্স এর মান পজিটিভ, এই জন্য তুমি ডান দিকে গেছো, নেগেটিভ হলে তুমি বাম দিকে যাইতা। তাহলে এইটার গণনাটা শুরু করছো কোত্থেকে? মূল বিন্দু থেকে। তাহলে এই বিন্দুটা ভালো করে বুঝবা, এই যে বিন্দু 2,3, এই বিন্দুটার অবস্থান প্রকাশ করার জন্য এই বিন্দুটা দায়ী না? এই বিন্দুটা সাহায্য করছে না? এই বিন্দু যদি এখানে না থাকতো বা তুমি কাউন্ট না করতা, তুমি কখনো 2,3 স্পেসিফিক অবস্থান বের করতে পারতা? কারণ 2,3 তো আমি বলতে পারি যে এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে, কিন্তু তুমি যদি এখান থেকে গণনা করো, তাহলে তুমি বলবে স্যার এই যে এটা ফিক্সড একটা বিন্দু, এইটার সাপেক্ষে আমি প্রসঙ্গ কাঠামো এটাকে ধরে এটার সাপেক্ষে কি করছি? এই বিন্দুটা বের করছি। তাহলে এই যে মূল বিন্দু, এটা হচ্ছে এর জন্য প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ এ বিন্দুটা বের করতে বা এ বিন্দুটাকে ফিক্সড করে বের করার জন্য, অবস্থানটা নির্দিষ্ট করার জন্য এই মূল বিন্দুর সাহায্য নেওয়া লাগছে। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে তুমি এটাকে বসাইছো না? তাহলে এই মূল বিন্দুটাই হচ্ছে এখানে কি বিন্দু? প্রসঙ্গ বিন্দু। কার? এ বিন্দুর প্রসঙ্গ বিন্দু হচ্ছে এইটা, বা রেফারেন্স ফ্রেম হচ্ছে এই মূল বিন্দুটা। ক্লিয়ার হয়েছে? তাহলে মনে রাখবা, একটা বস্তুর অবস্থান বা যে কোনো একটা বিন্দু হইতে পারে, বস্তু হইতে পারে, ওটার অবস্থানটা যদি তুমি ফিক্সড করে বুঝাইতে যাও অবস্থানটা, তাহলে অবশ্যই তোমার কারো একটা সাপেক্ষ নেওয়া লাগবে, সাহায্য নেওয়া লাগবে। তখন ওই সাপেক্ষটাকে বলা হয় কাঠামো, প্রসঙ্গ কাঠামো অথবা প্রসঙ্গ বিন্দু। বুঝছি? ভালো মতো বুঝছি কিনা? আচ্ছা, এই এবার প্রসঙ্গ কাঠামো 2 প্রকার, বাট প্রকারভেদ 2 ভাবে করা যায়। আমি একটু বলি তোমাকে, তোমার বইয়ে যে আলোচনাটা আছে এটা একটু প্রথমে বলি। প্রসঙ্গ কাঠামো আমরা যে ম্যাথগুলো করবো বা আমরা গতি চ্যাপ্টারে যে অংশ নিয়ে আলোচনা করবো, এখানে প্রসঙ্গ কাঠামো 2 ধরনের দেখব। কয় ধরনের? 2 ধরনের। তাহলে প্রসঙ্গ কাঠামো এটার যেটা প্রকারভেদ, এটা আমরা দেখব 2 ধরনের। কি রকম? ধরো, একটা হলো স্থির আর একটা হলো গতিশীল। তাহলে একটা প্রসঙ্গ কাঠামো হচ্ছে স্থির, আর একটা প্রসঙ্গ কাঠামো হচ্ছে কি? গতিশীল। স্থির প্রসঙ্গ কাঠামোটা একটু বুঝাই দেই। ধরো, যেমন এই যে একটু আগে যে উদাহরণটা দিছিলাম আমি, যে দেওয়ালের সাপেক্ষে আমার দূরত্ব 3 মিটার। এই যে দেওয়ালের সাপেক্ষে মানে আমি আমার অবস্থানটাকে প্রকাশ করতে কার সাহায্য নিচ্ছি? দেওয়ালের। এখন তুমি বলো তো, দেওয়াল তো স্থির, দেওয়াল কি মুভ করতেছে? মুভ করতেছে না। সময়ের সাপেক্ষে কি দেওয়াল এদিক সেদিক চলে যায়? যায় না। তাহলে এটা কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। তাহলে আমি যে কাঠামোটাকে ব্যবহার করে আমার অবস্থানটাকে প্রকাশ করতেছি, ওই কাঠামোটাকে স্থির অবস্থায় আছে না? তখন এই কাঠামোটাকে বলা হবে স্থির প্রসঙ্গ কাঠামো, কারণ এটা কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। কথা বুঝতে পারছি নাকি বুঝি নাই? আচ্ছা, আরেকটা বিষয়, মনে করো তুমি রাস্তায় দাঁড়ায় এসো, তোমার সামনে দিয়ে একটা বাস চলে যাচ্ছে। এখন বাস থেকে কেউ যখন তোমাকে দেখবে, তোমার সাপেক্ষে বাসটা গতিশীল না? বাস তো তোমার সামনে দিয়ে চলে যাচ্ছে, তুমি দেখতেছো সময়ের সাপেক্ষে তুমি দাঁড়ায় আসো, কিন্তু সময়ের সাপেক্ষে বাস তোমার সামনে আস্তে 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 মুভ করতেছে সামনের দিকে। তাহলে তুমি বলবা বাসের গতিশীল অবস্থায় আছে বাসটা, কারণ সময়ের সাপেক্ষে বাস কি হচ্ছে? গতিশীল। এখন এটা তোমার সাপেক্ষে,
তুমি চিন্তা করতেছো নিজেকে কাঠামো হিসেবে, তাহলে তোমার সাপেক্ষে বাস গতিশীল, তখন তুমি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। বুঝতে পারছি? তো তুমি তো দাঁড়ায় আছো, সুন্দর মতো বাসকে দেখতেছো, তুমি স্থির অবস্থায় আছো, তখন তুমি হচ্ছে কিরকম? স্থির প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ তুমি যে কাঠামো, তুমি কোন ধরনের কাঠামো? তখন স্থির প্রসঙ্গ কাঠামো। তাহলে যে প্রসঙ্গ কাঠামোটা স্থির অবস্থায় থাকে, তাহলে ওইটা হচ্ছে কি? স্থির প্রসঙ্গ কাঠামো। বুঝতে পারছি? এটাতে খুব বেশি ঝামেলা লাগবে না তোমাদের, এটা মোটামুটি সহজ, এটা বুঝার মতো। একটু মনোযোগী হইতে হবে এটাতে। গতিশীল প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? গতিশীল প্রসঙ্গ কাঠামো হচ্ছে এটা ঠিক বিপরীত। যেমন প্রসঙ্গ কাঠামো যদি স্থির থাকে তাহলে এটা স্থির প্রসঙ্গ কাঠামো, যদি গতিশীল থাকে তাহলে গতিশীল প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, এখন আমি একটু বলি, ওই যে আগের উদাহরণটাই নাও। তোমার সামনে দিয়ে, তুমি রাস্তায় দাঁড়ায় আসো, তোমার সামনে দিয়ে বাস কি চলে যাচ্ছে। এখন বাসের মধ্যে তোমার এক বন্ধু বসে আছে, ওই বন্ধু বাস থেকে তোমাকে দেখতেছে। এখন তুমি তোমার বন্ধুর জায়গায় চিন্তা করো, তোমার বন্ধু কি অবস্থায় আছে? বাসের মধ্যে আছে না? বাস যেহেতু গতিশীল, বাসের সাথে কিন্তু তোমার বন্ধুও কি গতিশীল, কারণ বাসের অবস্থান পরিবর্তন হচ্ছে, একই সাথে তোমার বন্ধুরও কি হচ্ছে? অবস্থান পরিবর্তন হচ্ছে। এখন তোমার বন্ধু যখন বাস থেকে তোমাকে দেখবে বাইরে, তাহলে ওর সাপেক্ষে, তখন ওর সাপেক্ষে চিন্তা হবে না? মানে ও চিন্তা করবে যে কি আমার সাপেক্ষে আমার বন্ধু কোথায় আছে দেখি আমি। তাহলে ওর সাপেক্ষে যখন কথাটা আসবে, তখন ও তো গতিশীল অবস্থায় আছে, যেহেতু বাসের মধ্যে আছে সে। বাস যেহেতু গতিশীল, তোমার বন্ধুও তখন গতিশীল, তখন তোমার বন্ধুর সাপেক্ষে বা তোমার বন্ধু হবে গতিশীল প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামো যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে ওটাকে বলি আমরা গতিশীল প্রসঙ্গ কাঠামো। আর প্রসঙ্গ কাঠামোটা যদি স্থির অবস্থায় থাকে, তাহলে স্থির প্রসঙ্গ কাঠামো। এটুকু বুঝছো? আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এই যে প্রসঙ্গ কাঠামো পড়াইলেন, দুইটা প্রকারভেদ পড়াইলেন, স্থির, গতিশীল, এটা দিয়ে কি বুঝলাম? এটা দিয়ে আমার কাজটা কি? এটা দিয়ে আমি কি এক্সপ্লেন করতে চাচ্ছি? একটা বস্তুর অবস্থান প্রকাশ করার জন্য আরেকজনকে দরকার হচ্ছে। আচ্ছা, ভালো কথা, বুঝলাম। তো এটা নিয়ে আহামরি বড় ব্যাপার তো হওয়ার কথা না। ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থা দুই রকম হইতে পারে। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই জায়গাতে, মানে আমরা চিন্তা করি যে প্রসঙ্গ কাঠামোটার অতটা গুরুত্ব নাই, বাট গুরুত্ব অনেক বেশি। কারণ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থা নির্ধারিত করা হয়, যে বস্তু কি গতিশীল নাকি বস্তু স্থির। যেমন আমি বলি, ওই যে বাসের উদাহরণটাই ধরো, তুমি রাস্তায় দাঁড়ায় তোমার বন্ধুকে দেখতেছো বাসের মধ্যে চলে যাচ্ছে, তাহলে তোমার সাপেক্ষে বাস গতিশীল, তোমার সাপেক্ষে তোমার বন্ধুও কি গতিশীল, কারণ বন্ধুর অবস্থানের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। ভালো করে বুঝবা, খেয়াল করবা। আচ্ছা, এবার তোমার বন্ধুর জায়গায় তুমি নিজেকে একটু চিন্তা করো। তুমি যদি বাসের ভেতর থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকা কাউকে দেখো, রাস্তায় কিন্তু ওই ব্যক্তিটা নর্মালি দাঁড়ায় আছে, কিন্তু তুমি যদি বাস থেকে দেখো, তোমার কাছে কিন্তু দাঁড়ায় আছে এটা মনে হবে না। এখন কথা হচ্ছে কি, স্যার এটা কি কথা বললেন? তো ও তো দাঁড়ায় আছে, আমি তো বাস থেকে ওকে দাঁড়ানো অবস্থায় দেখবো না। একটু মানে একটু ডিফারেন্ট জিনিসটা কিরকম আমি বলি। ধরো বাস যখন চলে যাবে, তোমার বন্ধুর সাপেক্ষে তুমি সামনের দিকে চলে যাচ্ছ, তখন তোমার সাপেক্ষে কি মনে হবে? তোমার বন্ধু পেছনে চলে যাচ্ছে, এরকম মনে হবে না? ওই যে আমরা গাড়িতে থাকা অবস্থায় দেখি কি, প্রকৃতি, আশেপাশের গাছপালা পিছনে চলে যাচ্ছে, রাস্তার দিকে দেখলে মনে হয় কি রোড পেছনের দিকে চলে যাচ্ছে, রাস্তা পেছনে চলে যাচ্ছে। তো রাস্তা কি আসলে পেছনে চলে যায়? আশেপাশের গাছপালা কি পেছনে চলে যায়? যায় না। তো এটা যাচ্ছে মনে হয় কেন? কারণ প্রসঙ্গ কাঠামো। তুমি গতিশীল প্রসঙ্গ কাঠামো থেকে দেখতেছো, এই জন্য বাইরের কি সবকিছু তোমার কাছে গতিশীল মনে হচ্ছে। তুমি আসোই গতিশীল প্রসঙ্গ কাঠামোর মধ্যে, বাসের মধ্যে, বাস গতিশীল, তো তুমিও গতিশীল প্রসঙ্গ কাঠামো। এই জন্য তুমি যখন ওইখান থেকে দেখবা, তখন মনে হবে যে আশপাশের স্থির বস্তুগুলো গতিশীল হয়ে গেছে, তোমার কাছে এরকমটা মনে হবে। কথা বুঝতে পারছি? বাট আসলে হয় নাই। ওটা হচ্ছে তোমার প্রসঙ্গ কাঠামোর কারণে মনে হচ্ছে যে, কারণ তুমি কোথায় আসো? গতিশীল অবস্থায় আসো। বুঝছো ব্যাপারটা? ইন্টারেস্টিং পার্টটা এই জায়গায়। ওই যে বললাম, তুমি যদি বাসের মধ্যে গতিশীল থাকো, রাস্তায় যে ব্যক্তিটা দাঁড়ায় আছে, ওই ব্যক্তির সাপেক্ষে তুমি যেমন গতিশীল, তোমার সাপেক্ষে ওই ব্যক্তিটাও গতিশীল। কারণ তুমি যখন সামনে যাবা, তোমার কাছে মনে হবে ওই ব্যক্তিটা কোথায় চলে যাচ্ছে? পেছনের দিকে চলে যাচ্ছে, রাস্তাটা পেছনের দিকে চলে যাচ্ছে, এরকম মনে হবে। তাহলে গতিশীল প্রসঙ্গ কাঠামো থেকে বাইরের স্থির বস্তুকেও কি মনে হবে? গতিশীল মনে হবে। জিনিসটা বুঝতে পারছি? আচ্ছা, এবার সেকেন্ড পয়েন্ট, এটা প্রথম পয়েন্ট ছিল। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি। এবার বাসের মধ্যে তুমি আর তোমার বন্ধু পাশাপাশি বসে আছো সিটের মধ্যে, খেয়াল করবা, একই পাশাপাশি দুইটা সিটের মধ্যে তুমি আর তোমার বন্ধু বসে আছো। এখন বাস তো গতিশীল, তো তোমাদের সাপেক্ষে বাসের বাইরের সবকিছু গতিশীল মনে হবে, বাইরের রাস্তা, বাইরের গাছপালা সবকিছু। কিন্তু বাসের ভেতরে তোমরা যে দুইজন বন্ধু পাশাপাশি বসে আছো, তোমাদের একজনের সাপেক্ষে আরেকজন স্থির মনে হবে। জিনিসটা দেখো তো, একটু চিন্তা করে দেখো তো। আচ্ছা, তুমি সিটে বসে আছো, তোমার বন্ধু সিটের পাশে বসে আছে। ধরো 2 মিনিট পর, গাড়ি ছাড়া 2 মিনিট পর
2 মিনিট পরও তোমার বন্ধু কোথায় থাকবে? তোমার ওই সিটে বসে থাকবে তোমার পাশে। তো এই যে 2 মিনিট চলে গেল, কিন্তু তোমার বন্ধুর অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে? ও আগেও তোমার পাশে ছিল, এখনো তোমার পাশে আছে। তাহলে বস্তুর অবস্থানের কি হয় নাই? পরিবর্তন হয় নাই সময়ের সাথে। সময় চলে গেছে, কিন্তু তোমার বন্ধুর অবস্থান আগে যেরকম ছিল এখনো সেরকম আছে। তাহলে এটাকে আমরা কি বলি? স্থির অবস্থা। একটু আগে গতিস্থিতি পড়াইছি, ওই জায়গায় বুঝছিলা যে সময়ের সাথে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় ওটা হলো গতি, আর যদি না হয় ওটা হলো কি? স্থিতি। তাহলে 2 মিনিট পর তোমার বন্ধু তোমার পাশে সিটে বসা থাকবে, তাহলে বাস কিন্তু গতিশীল, বাট তোমার কাছে মনে হবে কি তোমার সাপেক্ষে তোমার বন্ধু স্থির, আবার তোমার বন্ধুর সাপেক্ষে তুমিও কি স্থির। কারণ কারো কি হয় নাই? অবস্থানের পরিবর্তন হয় নাই, একই সিটে বসা আছো। কথা বুঝতে পারছি? তাহলে দেখো, বাস গতিশীল হওয়া সত্ত্বেও তোমাদের নিজেদের কাছে নিজেদেরকে কি মনে হচ্ছে? স্থির মনে হচ্ছে। তোমার সাপেক্ষে তোমার বন্ধু স্থির, তোমার বন্ধুর সাপেক্ষে তুমি কি স্থির। তাহলে এই যে পরিবর্তনগুলো মনে হচ্ছে, এটা কেন হচ্ছে? এই প্রসঙ্গ কাঠামোর কারণে হচ্ছে। যখনই প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হবে, যেমন তোমাদের দুজনকে যদি বাইরে থেকে কেউ দেখে, ও দেখবে যে তোমরা গতিশীল, ওর সাপেক্ষে তখন তোমরা কি গতিশীল। তাহলে দেখো, প্রসঙ্গ কাঠামো যখনই চেঞ্জ হচ্ছে, যখন প্রসঙ্গ কাঠামোটা বাইরের কেউ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমাদের অবস্থা চেঞ্জ হচ্ছে। তখন তো ওর কাছে মনে হবে তোমরা গতিশীল, ওর কাছে মনে হবে বাইরের কারো কাছে। কিন্তু তোমাদের নিজেদের কাছে নিজেদের অবস্থাটাকে কি মনে হবে? স্থির। কারণ এখানে প্রসঙ্গ কাঠামো চেঞ্জ। যখন প্রসঙ্গ কাঠামো তুমি নিজেকে চিন্তা করবা, তখন দেখবে তোমার সাপেক্ষে তোমার বন্ধু স্থির। কিন্তু বাইরের কেউ যদি প্রসঙ্গ কাঠামো হয়, বাইরের কেউ সাপেক্ষে যদি চিন্তা করো, তাহলে তখন সে তোমাদেরকে কি দেখবে? গতিশীল অবস্থায় দেখবে। বুঝতে পারছি জিনিসটা? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে কিনা? এই জিনিসটা মনে রাখবা। তাহলে প্রসঙ্গ কাঠামো কাকে বলে আমরা লিখলাম। প্রসঙ্গ কাঠামো কি, প্রসঙ্গ কাঠামো কেন দরকার, কিভাবে এটাকে হিসাব করে আমরা বুঝলাম। প্রসঙ্গ কাঠামোর দুইটা প্রকারভেদ, একটা স্থির আর একটা গতিশীল। স্থির প্রসঙ্গ কাঠামো কাকে বলে, গতিশীল কাকে বলে, এটাও বুঝলাম। এবং প্রসঙ্গ কাঠামো যে চেঞ্জ হইলে বস্তুর অবস্থার যে চেঞ্জ হবে, এই জিনিসটা কি বুঝতে পারছো কিনা ভালো মতো? এগুলো দিয়ে কিন্তু মোটামুটি এমসিকিউতে আসে, যে জিজ্ঞাসা করে অনেক সময়, এরকম একটা এমসিকিউ দেখবো মাঝে মধ্যে জিজ্ঞাসা করে যে ধরো তোমাকে বলতেছে যে তোমার এরকম প্রশ্ন করবে যে তোমার বিদ্যালয় থেকে তোমার বাড়ির দূরত্ব 5 কিলোমিটার। তোমার বিদ্যালয় থেকে তোমার বাড়ির দূরত্ব কয় কিলোমিটার? 5 কিলোমিটার। তাহলে এখানে প্রসঙ্গ কাঠামো কে? তাহলে তুমি চিন্তা করো, তোমার বিদ্যালয় থেকে হিসাব করতেছো কার? বাড়ির দূরত্ব। তাহলে বাড়িকে বুঝাচ্ছ তুমি, তোমার বাড়ির স্পেসিফিক লোকেশনটা, স্পেসিফিক ডিস্টেন্সটাকে তুমি বুঝাচ্ছ। এখন এই ডিস্টেন্স বুঝাইতে ওই বিদ্যালয়ের সাহায্য নেওয়া লাগতেছে না? বিদ্যালয়ের সাপেক্ষে বাড়ির দূরত্ব। তাহলে বিদ্যালয়ের যেহেতু সাপেক্ষ, যেহেতু ওর সাহায্য নেওয়া লাগতেছে, তাহলে প্রসঙ্গ কাঠামো কে? বিদ্যালয়। বুঝছো? এই ধরনের কিছু থিওরিটিক্যাল এমসিকিউ মাঝে মধ্যে কি ওই যে বহুপদীগুলাতে দিয়ে দেয়, এরকম টাইপের। এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? তো এখানে আবার দুইটাই হয়, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে স্থির প্রসঙ্গ কাঠামো এবং গতিশীল প্রসঙ্গ কাঠামো, এই দুইটা টপিক আমাদের কাছে ক্লিয়ার কিনা, এই দুইটা টপিক আমরা ভালো মতো বুঝছি কিনা, বুঝাইতে পারছি আশা করি। আর যদিও কোনো কারণে তোমাদের প্রবলেম থাকে, যদি তোমরা কোনো কিছু মনে হয় যে বুঝো নাই, কোনো উদাহরণ বুঝো নাই, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখবা। আমরা চেষ্টা করব তোমার প্রবলেমগুলো স্পেসিফিক্যালি সলভ করার, ঠিক আছে? আচ্ছা, প্রসঙ্গ কাঠামোর পরে আমাদের টপিক হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, অর্থাৎ রাশি। তোমাদের ফিজিক্স বই দেখবা একটু করে ছোট্ট করে একটা রাশির কথা বলা আছে, এখানে দুই ধরনের রাশি বলছে, স্কেলার এবং কি ভেক্টর, এগুলা। আর এই জিনিসটা তোমরা হায়ার ম্যাথে অনেক বেশি পড়ো, বিশেষ করে ভেক্টর, একটা সমদলীয় ভেক্টর চ্যাপ্টারই আছে হায়ার ম্যাথে, চ্যাপ্টার 12 হায়ার ম্যাথের ভেক্টর আসে, ওখানে একদম ডিটেইলে ভেক্টর জিনিসটাকে বোঝানো হয়েছে। আবার ইন্টারে গেলে দেখবে এটা একটা চ্যাপ্টার হয়ে গেছে। যখন উচ্চ মাধ্যমিকে যাবা, ফিজিক্স ফার্স্ট পার্ট যেটা প্রথম পত্র, ওখানে সেকেন্ড যেটা চ্যাপ্টার, ওটা পুরোটাই হলো ভেক্টর, মানে একটা টার্ম ওখানে পুরো একটা চ্যাপ্টার হয়ে গেছে। বুঝছো কিনা? এরকম এটা বিশাল আলোচনা, বিশাল এটার ফিজিক্স, এটা নিয়ে তুমি অনেক পড়াশোনা করতে পারবে, অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম এটা। বাট এখানে আপাতত আমরা জাস্ট ভেক্টর কি, ভেক্টর রাশি কি, এই জিনিসটা সম্পর্কে জানবো, খুব বেশি ডিটেইলিংয়ে যাব না আমরা। আচ্ছা, তাইলে আসো রাশি। আমরা রাশি সম্পর্কে যদি পড়ি, রাশি হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। রাশি কি? রাশি মানে হচ্ছে যে মানগুলা বা যে ধরনের রাশি, মানে বস্তুগুলা গণনা করা যায়, হ্যাঁ, এগুলো হচ্ছে রাশি। বা গণনা করা না গেলেও এটা রাশি হবে, কাইন্ড অফ। মানে অস্তিত্ব যদি থাকে, কোনো একটা কিছুর যদি অস্তিত্ব থাকে, তুমি ওটাকে রাশি হিসেবে কাউন্ট করতে পারবা। তাহলে এই জায়গা থেকে আমরা 2টা প্রকারভেদ পাচ্ছি, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর।
আরেকটা প্রশ্ন তোমাদেরকে কমন দিই, একটু আগে বলছিলাম প্রসঙ্গ কাঠামোটা ইম্পর্টেন্ট, এটা তুমি তোমার কোনো না কোনো পরীক্ষায় পাবা। 9-এর অর্ধবার্ষিক, 9-এর বার্ষিক, 10-এর অর্ধবার্ষিক, যতদিন মানে 9-10 পড়লে কোনো না কোনো পরীক্ষায় এই প্রসঙ্গ কাঠামো কাকে বলে এটা যেমন আসবে, আরেকটা জিনিস আসবে চ্যাপ্টার 2 থেকে, সেটা হলো স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য অনুধাবনে আসবে 2 মার্কের জন্য। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, এটাও আসবে। আচ্ছা আমরা একটু যাই, প্রথমে স্কেলার রাশি কি একটু বলি, আমরা একটু লিখে ফেলি, হ্যাঁ, তারপর আমরা এক্সপ্লেনেশনে যাব। স্কেলার রাশি হচ্ছে যে রাশি প্রকাশ করতে, যে রাশি প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন, শুধুমাত্র মানের প্রয়োজন মানে ভ্যালু, তার একটা নির্দিষ্ট মান থাকবে, মানের প্রয়োজন, তাকে স্কেলার রাশি বলে। ক নাম্বার এগুলো আসে মাঝে মধ্যে, স্কেলার রাশি, ভেক্টর রাশি কাকে বলে, কাকে বলে দিয়েও প্রশ্ন আসতে পারে, তখন জাস্ট একটু লিখলেই হবে এটা। তাইলে যে রাশি প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন তাকে বলা হয় কি স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশির সংজ্ঞা হবে যে রাশি বা যে সকল রাশি, হ্যাঁ, যে সকল রাশি প্রকাশ করতে, প্রকাশ করতে মান এবং দিক বা ডিরেকশন, খুব খুব গুরুত্বপূর্ণ, উভয়েরই প্রয়োজন, উভয়ই প্রয়োজন, তাকে ভেক্টর রাশি বলে। আচ্ছা আমরা উদাহরণে যাব, উদাহরণে গেলে আরেকটু ক্লিয়ার হবে জিনিসটা, একটু জাস্ট সংজ্ঞাটাকে একটু আলোচনা করে দেই। তাহলে স্কেলার রাশি হচ্ছে শুধুমাত্র মান নিয়ে কাজ করে, যে রাশি প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন তাকে বলা হয় স্কেলার রাশি। যে রাশি প্রকাশ করতে মান এবং দিক, এখানে শুধু মান, খেয়াল করবা এখানে শুধু কি মান, এখানে মানও লাগবে এবং দিকও লাগবে, ডিরেকশনে লাগবে, দুইটাই জিনিস ইম্পর্টেন্ট। তাহলে এখানে দুইটা রাশি দরকার হচ্ছে, মান এবং দিক, এখানে শুধু একটা। তাহলে এটাকে স্কেলার আর এটাকে কি বলে, ভেক্টর রাশি বলে। আচ্ছা এখন মান দিক এই জিনিসগুলো কিভাবে গুরুত্বপূর্ণ আমি তোমারে বলি। আচ্ছা উদাহরণ বলি প্রথমে, ধরো উদাহরণ হলে আরেকটু বিষয়টা বুঝতে সহজ হবে। উদাহরণ মনে করো ভর, দৈর্ঘ্য, হ্যাঁ, সময়, এগুলো হলো কি ভেক্টর, সরি স্কেলার রাশি। ভর, দৈর্ঘ্য, সময়, এগুলো হচ্ছে কি, আরো অনেকগুলো আছে, আমরা জাস্ট বেশি যেগুলো আসে, বেশি কমন যেগুলো ওগুলো লিখলাম। আর ভেক্টরের যদি আমরা উদাহরণ লিখি তাহলে আমরা লিখতে পারবো সরণ, বেগ, তারপর ধরো ত্বরণ, ভরবেগ, বল, এগুলো সবগুলো হচ্ছে কি ফোর্স, হ্যাঁ, বল, এগুলো সবগুলো হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা এখন আমরা একটু বুঝি যে এই রাশিগুলো কেন ভেক্টর আর এই রাশিগুলো কেন স্কেলার, বা এগুলো ভেক্টর বলতেছি, দিক ইনক্লুড নিশ্চয়ই এটার মধ্যে, অবশ্যই এগুলোতে দিক লাগতেছে, তো এগুলো প্রকাশ করতে কেমনে দিকটা ব্যবহার হয়, এই জায়গাতে অনেকের প্রশ্ন থাকবে, বিশেষ করে যারা 9-এর একেবারে নতুন, মানে একটা রাশিতে দিকের ব্যবহারটা কিভাবে হয় বা একটা রাশি প্রকাশ করতে দিক কিভাবে ভূমিকা রাখে, এই জিনিসটা বুঝতে অনেকের সমস্যা হয়, এটা একটু আমরা আলোচনায় আসবো। প্রথমে এটা বলে দেয়, এটা বুঝবে আশা করি। আচ্ছা দেখো তো ভর, হ্যাঁ, ভর কেজি, যেটা আমরা বলি যে 1 কেজি আপেল, তারপর হচ্ছে ধরো 2 কেজি চাল, হ্যাঁ, এই ধরনের কেজি। তাহলে 1 কেজি আপেল যদি আমি বলি, এই জায়গায় কি আমার ইনফরমেশনটা যথেষ্ট না, আমি কি বলতেছি এটা বোঝানোর জন্য আমি যদি কাউকে বলি আমি বাজার থেকে 1 কেজি আপেল কিনছি, বা আমি 1 কেজি আপেল কিনতে চাই, আমি দোকানিকে বললাম যে আমার 1 কেজি আপেল দরকার, এখন দোকানিকে আমাকে পাল্টা কোনো প্রশ্ন করবে আর, ও তো বুঝে যাবে যে আমি কি চাচ্ছি, মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি এটা কি যথেষ্ট না এই জায়গায়। তাহলে যে রাশিগুলো শুধু মানের উপর নির্ভর করে প্রকাশ করে ফেলা যায়, অর্থাৎ এই যে 1 কেজি আপেল, তুমি আপেল কতটুকু চাচ্ছ এই পরিমাণটা তুমি নির্দিষ্ট করে বলে দিছো যে 1 কেজি, তার মানে ভর, ওইটার ভরকে তুমি নির্দিষ্ট করে দিছো কি শুধু মান দিয়ে, শুধু কি দিয়ে মান দিয়ে, যে 1 কেজি পরিমাণ, তাহলে ও পরিমাণটা বুঝে গেছে, তাহলে তোমার কথাটা বা তুমি যা প্রকাশ করতে চাচ্ছ এটা যথেষ্ট এই ভ্যালু দিয়ে প্রকাশ করাটা। তাহলে এই ধরনের রাশিগুলোকে বলা হয় কি স্কেলার রাশি, যেখানে শুধু মানটা ভ্যারি করে আর কিচ্ছু না, কোনো ডিরেকশন দরকার না, শুধু মান বললেই কথা হয়ে যাচ্ছে, যে কি বলতে চাই, কি বুঝাইতে চাই, এটা কমপ্লিট হয়েছে। যেমন দৈর্ঘ্য, ধরো কোনো বস্তু, একটা লাঠি, একটা লাঠির দৈর্ঘ্য 5 মিটার,
একটা কলমের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, একটা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য বা একটা রাস্তা 1 কিলোমিটার দূরত্ব বা এরকম। তো এই জিনিসগুলা বলার জন্য এই ভ্যালু ছাড়া আর কিছু দরকার আছে। একটা লাঠির দৈর্ঘ্য বা একটা লাঠি কতটুকু লম্বা এটা আমি কাউকে বুঝাইতে চাচ্ছি। তা আমি যদি তাকে এটা বলি যে এই লাঠিটা 5 মিটার লম্বা বা এই লাঠিটা 2 মিটার লম্বা, এটা যথেষ্ট না তাকে বোঝানোর জন্য? আমাকে কি আর কিছু বলতে হচ্ছে লাঠি সম্পর্কে? যদি শুধুমাত্র আমি তার লেন্থ বুঝাইতে চাই, সে কতটুকু লম্বা এই লাঠিটা, যদি শুধু এই কথাটা বুঝাইতে যাই, তাহলে শুধু তার দৈর্ঘ্যটা এই যে মিটারে বলে দেওয়াটা যথেষ্ট না, যেটা 2 মিটার বা এটা হচ্ছে 90 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার। তাহলে এই যে রাশিগুলো আছে এগুলো প্রকাশের জন্য শুধু কি দরকার? ভ্যালু দরকার, আদার্স কোনো থিংসের দরকার নাই, কোনো কোয়ান্টিটির দরকার নেই, কিচ্ছু লাগবে না। তারপর সময়, একইভাবে তুমি চিন্তা করো, সময় একটা ভ্যালু, 3টা বাজতেছে, 4টা বাজতেছে, ঠিক আছে? এটা তো তুমি আবার বলতে পারো স্যার রাতে 3টাও তো বাজতে পারে, আবার দিনের 3টাও তো বাজতে পারে। তো রাত দিন তো জাস্ট সময়, রাত বলো দিন বলো এটাও তো সময়, এটা তো কখনো ডিরেকশন না। কেমন মানে যদি বলো স্যার 3টা তো 2 রকম হইতে পারে, রাতেও 3টা বাজে আবার দিনেও কয়টা বাজে? 3টা বাজে, তো স্যার ডিফারেন্ট হইলো না? তো রাত বলো আর দিন বলো এটা তো সময়কেই বুঝাচ্ছে আলটিমেটলি, এটা তো আলাদা কোনো কিছুকে বুঝাচ্ছে না। বা 3টা এটা বোঝানোর জন্য আমার তো কোনো দিক দরকার নাই, কথা বুঝছি? তাহলে এগুলো হলো ডিরেকশন, শুধুমাত্র স্কেলার রাশি যেখানে মানটা প্রয়োজন। বুঝতে পারছি এগুলো কেন স্কেলার এখন? বুঝছি। এবার এটাতে একটু মনোযোগ দিবা, কেমন? ভেক্টর, এই যে নতুন জিনিসটা আসছে, এটা বুঝতে খুব বেশি আশা করি সমস্যা কারো হয় নাই। তাহলে এখানে মান লাগবে, মানে এটার মতো মান লাগবে অবশ্যই। আগে প্রথম শর্ত কি? মান লাগবেই। এরপর আলাদা করে কি লাগবে? দিক লাগবে। এবার আসো এই দিকের ব্যাপার স্যাপারটা একটু বুঝি। আচ্ছা, প্রথম উদাহরণ হচ্ছে সরণ। সরণ কিভাবে একটা ভেক্টর রাশি ব্যাখ্যা করি আমরা। সরণ মানে হচ্ছে, সরণ তো তোমরা এখনো পড়ো নাই, যদি তোমরা জানো তো ভালো কথা, যারা একেবারে এখনো দূরত্ব সরণ এগুলো পড়ো নাই তাদেরকে একটু বলি। সরণ মানে হচ্ছে বস্তু একটা নির্দিষ্ট দিকে কতটুকু যাত্রা করছে, কতটুকু তার অবস্থান পরিবর্তন করছে, এই দূরত্বটাকে তখন কি বলে? সরণ বলে। মানে দূরত্বকে সরণ বলে, কিন্তু ওই দূরত্বটা একটা নির্দিষ্ট দিকে হওয়া লাগবে। তখন এই যে শর্ত জুড়ে গেছে, ধরো দূরত্ব আর সরণ এই দুইটা সিমিলার রাশি, আমরা নেক্সট লেকচারে জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ধরো দূরত্ব 2 কিলোমিটার, সরণের মানও কত হবে? 2 কিলোমিটার। এখন দূরত্ব 2 কিলোমিটার বললেই এটার কাজ শেষ, এখানে আর কোনো ধরনের কিছুর দরকার নাই যে দূরত্ব 2 কিলোমিটার। কিন্তু যখন তুমি সরণ 2 কিলোমিটার বলবা, এই 2 কিলোমিটারটা কোন দিকে, এটার একটা প্রশ্ন থাকে। সরণের জন্য এই জন্য একটা দিক দরকার। যেমন আমি তোমাকে আবার একটা বলি, ধর চট্টগ্রামের জিসি মোড়, যারা চিনো, ঠিক আছে? জিসি মোড় থেকে আমি কাউকে বললাম বা কেউ আমাকে বললো তুমি এখান থেকে 2 কিলোমিটার যাবা, এখান থেকে 2 কিলোমিটার যাবা। তাইলে এখন আমার মনে একটা প্রশ্ন থাকবে না, বা আমি যদি কাউকে বলি তার মনে একটা প্রশ্ন থাকবে না, জিসি মোড় থেকে তো 4টা রাস্তা আছে চারদিকে, তা আমি যে 2 কিলোমিটার যাব আমি কোন দিকে যাব? আমি কি 2 কিলোমিটার কি 2 নম্বর গেটের দিকে যাব? 2 কিলোমিটার কি বামে যাব নাকি ডানে যাব নাকি পেছন দিকে যাব? এটা একটা কি মানে এই কথাটা পরিপূর্ণ না। আমি যদি শুধু কাউকে ডিরেকশন বলে দিই যে তুমি এখান থেকে 2 কিলোমিটার যাবা, তাহলে 2 কিলোমিটার আমি তো চারদিকে যাইতে পারি। এখন আমি স্পেসিফিক্যালি কোন দিকে যাব? তো স্পেসিফিক করে যদি তুমি তাকে বুঝাইতে চাও যে তুমি 2 কিলোমিটার যাবা কোন দিকে, তখন তোমাকে বলতে হবে যে তুমি 2 কিলোমিটার এই দিকে যাও, সোজা যাও, বা উত্তর দিকে যাও, বা দক্ষিণ দিকে যাও। তখন দূরত্বের মান, যে এই যে মান তুমি 2 কিলোমিটার যাইতে বলছো এটা তার মান, এটার সাথে সাথে তোমাকে একটা দিক বলতে হচ্ছে। উত্তর দিক হইতে পারে, পূর্ব হইতে পারে, বা উত্তর পূর্ব, এগুলো না বলে তুমি এভাবেও বলতে পারো যে তুমি ডান দিকে যাও, তাহলে ডান দিকে একটা স্পেসিফিক ডিরেকশন। তুমি সোজা যাও, সোজা একটা স্পেসিফিক ডিরেকশন, তুমি তাকে স্পেসিফিক করে দিছো যে সোজাই যাবা, আর কোনো দিকে দিক বদলাবা না, তুমি সোজা হাঁটবা, তুমি ডান দিকে ঠিক ডান দিকেই হাঁটতে থাকবা। তখন মানের সাথে সাথে তুমি তাকে স্পেসিফিক করে দিকটা বলে দিছো। তাহলে যে রাশিগুলা মানের সাথে সাথে দিকের প্রয়োজন হয় তাকে পরিপূর্ণভাবে বুঝতে, ওই রাশিগুলাকে বলা হয় ভেক্টর রাশি। বুঝাইতে পারছি? যেমন ত্বরণ, বেগ, বেগের মানও সেম। তোমরা আর একটু স্পেসিফিক হবা নেক্সট লেকচারে যখন আমরা দূরত্ব সরণ এটা যেরকম পড়ছি, বেগেরও একটা সিমিলার টার্ম আছে যেটাকে আমরা ধ্রুতি বলি। ধ্রুতি আর বেগ একটা স্কেলার একটা ভেক্টর। ধ্রুতিতে শুধু মান লাগে, বেগে মানও লাগে এবং কি দিকও লাগে। যেমন বল, বলও একটা ভেক্টর। কিভাবে? বল মানে আমরা কোনো বস্তুতে যখন ধাক্কা দেই, কোনো বস্তুকে ঠেলি, এগুলো হচ্ছে বল প্রয়োগ করা, বস্তুর অবস্থান চেঞ্জ করার চেষ্টা করা। তো একটা বস্তুতে তুমি বল প্রয়োগ, একটা বস্তুকে তুমি মুভ করবা, হ্যাঁ একটা বস্তু মনে করো একটা ব্লক, তুমি এটাকে কি করবা? মুভ করাবা। এখন তুমি এটাকে অনেকভাবে বল প্রয়োগ করতে পারো, তুমি ডান দিকে বল প্রয়োগ করতে পারো, তাহলে ও ডান দিকে সরবে।
তুমি বাম দিকে বল প্রয়োগ করতে পারো, ও বাম দিকে সরবে। তাহলে বলটা প্রয়োগ যে করতেছো, এখানে শুধু বল প্রয়োগটা জরুরি না, বল প্রয়োগটা কোন দিকে করব এইটাও জরুরি। কারণ তুমি শুধু বল প্রয়োগ করলে বস্তু মুভ করবে, এটা তো ঠিক আছে, কিন্তু বস্তুকে আমি কোন দিকে মুভ করাইতে চাই, স্পেসিফিক একটা দিকে অবশ্যই নিতে চাই। বস্তুকে তো আমি যে কোনো সব দিকে নিতে পারবো না, যে কোনো একটা দিকে ধর আমি সোজা নিতে চাই, তাহলে আমি বল প্রয়োগটাও কি ওই সোজা ডিরেকশনেই করব। তাহলে এই যে মানের সাথে সাথে দিকেরও দরকার এই রাশিগুলোকে প্রপারলি বুঝতে বা প্রকাশ করতে, তখন এই রাশিগুলোকে কি বলে, ভেক্টর রাশি বলে। তাহলে স্কেলার এবং ভেক্টর রাশি কাকে বলে বললে সংজ্ঞা এখানে লেখা আছে, এভাবে করে লিখবা। যদি পার্থক্য দিতে বলে এই যে দুইটা পার্থক্য দিলেই হবে, অথবা আরেকটা পার্থক্য তুমি অ্যাড করতে পারো, তোমার বইয়ে আছে, হ্যাঁ, যে এটা প্রকাশ করার জন্য স্পেসিফিক চিহ্ন আছে। ভেক্টর রাশি প্রকাশ করার কি আছে, নির্দিষ্ট চিহ্ন আছে, নির্দিষ্ট চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। আর স্কেলার রাশি প্রকাশের নির্দিষ্ট কোনো কি নাই, চিহ্ন নাই, শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা হয় বা একক দিয়ে। এগুলোও পার্থক্য। তো 2 মার্কের জন্য হলে দুইটা পার্থক্যই যথেষ্ট, একটা সংজ্ঞা আর একটা উদাহরণ। বা কেউ কেউ যদি চাও না স্যার আমি 3টা দিব, তাইলে বললাম ওইটা দিতে পারো, বা বই পড়লে তোমরা আরো একটা দুইটা সংজ্ঞা মানে পার্থক্য পেয়ে যাবা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আজকে ইন টোটাল এখানে যে টপিকগুলো লিখছি, আমরা 5টা টপিক লিখছি: গতি, স্থিতি, প্রসঙ্গ কাঠামো, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। আজকের লেকচারে আমরা এই বিষয়গুলোকে কভার করার চেষ্টা করছি। একটা 9-এর স্টুডেন্ট জিনিসগুলোকে যেভাবে চিন্তা করবে, একটা 9-এর স্টুডেন্ট বিষয়গুলোকে যেভাবে জানা দরকার তার, আমি চেষ্টা করছি সেভাবে করে তাকে বোঝানোর। তাহলে এগুলা শুধুমাত্র 9-এর না, আমরা বললাম তো ক্লাস 10-এর কোনো স্টুডেন্টও যদি তুমি দেখো এসএসসি 27 বা আরও পরে যারা দেখবা, যদি মনে হয় যে তোমাদের বেসিকে দুর্বলতা থেকে গেছে বা বেসিক জিনিসটা তুমি এখনো পর্যন্ত বুঝো না, তাহলে অবশ্যই তোমাদের এই লেকচারগুলো ফলো করতে হবে বা দেখতে হবে। আশা করি তোমাদের বেসিক একটু হলেও ডেভেলপ হবে এই জিনিসগুলোতে, অর্থাৎ তুমি আগে জিনিসটাকে যেভাবে জানতা আশা করি তার চেয়ে একটু বেটার জানবা। বুঝতে পারছি? আর যদি তোমরা বেসিকগুলো ভালো মতো জানোই তাহলে মোস্ট ওয়েলকাম। এবং সামনে আমরা যে ম্যাথমেটিক্যাল পার্টগুলো নিয়ে আসবো বা এই চ্যাপ্টারকে কাভার করার জন্য আমরা এই অনেকগুলো পার্টে ডিভাইড করছি লেকচারগুলোকে। আমরা বেসিকগুলো একেবারে মানে 0 থেকে কাভার করব প্রথমে, বেসিকটা প্রপারলি কমপ্লিট করার পর আমরা ম্যাথমেটিক্যাল পার্টগুলোতে যাব, ঠিক আছে কিনা, ফর্মুলা বেসড করে করে টাইপ করে করে আমরা কি এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল পার্টগুলো আমরা কমপ্লিট করব। তাহলে এই লেকচারের এই চ্যাপ্টারের যতগুলো লেকচারই আসবে, একটা স্টুডেন্ট যদি ফার্স্ট টু লাস্ট একেবারে বেসিক থেকে শুরু করে সব কিছু সুন্দর মতো দেখে প্রপারলি করে, আশা করি এতটুকু আশ্বস্ত আমি তোমাদেরকে করতে পারি বা এতটুকু ভরসা দিতে পারি যে গতি চ্যাপ্টারে এসএসসি লেভেলে তোমার আর কোনো কি থাকবে না, সমস্যা থাকবে না। আমরা চেষ্টা করব তোমাদেরকে সেভাবে করে বিষয়গুলো গুছিয়ে দেওয়ার, ঠিক আছে? আর প্রয়োজনীয় ক্লাস নোট বা এই বিষয়ের যে পিডিএফ বা ক্লাস নোট যদি তোমাদের প্রয়োজন হয়, তোমাদের যদি মনে হয় যে একটু গোছানো হলে ভালো হয়, আমাদেরকে কমেন্টে লিখবা, আমরা স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমাদেরকে সংগ্রহ করার চেষ্টা করব, ঠিক আছে? সবাই একটু ক্লাস নোটগুলো একটু ফলো করবা, যা যা লেখার প্রয়োজন লিখে নোটগুলা সুন্দর মতো নিজেদের কাছে রাখবা, যাতে তোমার রিভিশন এটা সহজ হয়। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত থাকবে, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।